বিয়ের রাতে বউকে হসপিটালে ভর্তি করলি, তুই কি মানুষ? কথাটা বলে শিফা তোর বন্ধু রনিতকে থাপ্পড় মারলো। কথাটা শুনে রনিত মাথা নিচু করে নিল। এত বিশ্রী ব্যাপার ঘটে যাবে সেও ভাবেনি। এখন ওর নিজের কাছে নিজেকে ছোট মনে হচ্ছে। আজকে রনিতের বিয়ে হয়েছে। ওর বন্ধুরা ওকে বাসর ঘরে ঢুকিয়ে ক্লাবে বসে আড্ডা দিচ্ছিল। রাত 2টোর দিকে রনিতের কল পেয়ে ওরা হসপিটালে ছুটে এসেছে। রনিতের বইয়ের অতিরিক্ত রক্তক্ষরণের জন্য তাকে হসপিটালে ভর্তি করা হয়েছে, যাকে বলে অপরিপক্ক বয়সী বিয়ের ফল। ঘটনাটা খুবই লজ্জাজনক। রনিতেরও লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে। তার মাথায় ঘুরছে অন্য চিন্তা। এখন দুই পরিবারের সদস্যদের সামনে কিভাবে দাঁড়াবে? আর আত্মীয় স্বজনরাও শুনলে হয়তো বলবে বউ দেখে লোভ সামলাতে পারেনি, তাই বইয়ের উপর হামলে পড়েছে। রনিতের বইয়ের নাম পলক। সে এবার 9ম শ্রেণীতে উঠেছে। প্রতিটা মেয়ের মতো পলকও একরাশ স্বপ্ন নিয়ে শ্বশুর বাড়িতে পা রেখেছিল। সংসারের সুখ দুঃখ সামিল হয়ে দায়িত্বটা কাঁধে নিতে চেয়েছিল। রনিতকে ভালোবাসা দিয়ে মুড়িয়ে রাখতে চেয়েছিল। এসব আর হলো কই? প্রথম রাতেই তো স্বামী নামক মানুষটা তার মনটা বিষিয়ে দিল। মেয়ের বিদায়ের সময় পলকের বাবা রনিতের হাতে মেয়েকে তুলে দিয়ে কেঁদে বলেছিলেন, আমার কলেজেটাকে তোমাকে দিলাম, আমার পাগলি মেয়েটাকে দেখে রেখো বাবা। রনিত হ্যাঁ সূচক মাথা নেড়েছিল। বাবার ছায়াতল ছেড়ে স্বামী নামক মানুষটার উপর বিশ্বাস রেখে সে নব্য স্বপ্নের ডানা মেলেছিল। বাসর রাতে দুজনে জ্যোৎস্না বিলাস করতে চেয়েছিল, হাতে হাতে রেখে গল্প করতে চেয়েছিল, একে অপরকে বোঝার সময় চেয়েছিল। কিন্তু ঘটে গেল অন্য এক ঘটনা। স্বামী নামক মানুষটা ওর উপর হামলে পড়ল। তাকে সাদা বিছানার চাদরে কুমারিত্বের পরীক্ষা দিতে হলো। রনি তো ভুলে গিয়েছিল পলকের বয়সটা এখন সঙ্গমের জন্য অপরিপক্ক। তার এই ভুলের কারণে এখন লজ্জাজনক পরিস্থিতির সম্মুখীন হতে হলো। ওদের গল্পটা এমন না হলেও পারত। রনিত তাকে সময় দিতে পারত। বউ তো আর পালিয়ে যাচ্ছে না, সে তো আর অবুঝ নয়, বুদ্ধি দিয়ে নিজেকে কন্ট্রোলে রাখতে পারত। তাহলে হয়তো ওদের গল্পটাও স্বাভাবিক হতো। এই ঘটনায় পুরুষ জাতির প্রতি পলকের মনে ঘৃণার জন্ম নিল। তার মনে একটা ঘৃণিত ধারণা পোষণ হলো, পুরুষ জাতির নারীর দেহতে তুষ্ট। এত রাতে হসপিটালে তেমন ডাক্তার নেই। এদিকে পলকের রক্তক্ষরণ থামছে না। ওর মুখ ফ্যাকাশে হয়ে গেছে, চোখের কোনা বেয়ে ঝরছে অশ্রুবিন্দু। লজ্জা আর ভয়ে সে জর্জরিত। একজন নার্স ঘুম থেকে উঠে রেগে বলল, বুইরা বেড়ার হুঁশ নাই, বউ পাইয়া কতরে তেজ বাইরা গেছে। ইস, মায়েরারে কি অবস্থা করছে। পলকের অবস্থা বেগতিক দেখে সে দ্রুত ডাক্তার ডাকতে গেল। পলক চুপ করে শুয়ে আছে। ওর ইচ্ছে করছে মায়ের বুকে মুখ লুকিয়ে বলতে, মাগো, আমার খুব কষ্ট হচ্ছে। স্বামী নামক মানুষগুলো খুব খারাপ হয়। তারা মন দিয়ে মন খুঁজে না, তারা দেহের ভাজে সুখ খুঁজে। এদিকে রনিতের চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে। ওর আরো সাবধান হওয়া উচিত ছিল, তাহলে হয়তো মেয়েটাকে এতটা কষ্ট পেতে হতো না। সে অনুতপ্ত। পলকের করুণ চাহনি দেখে তার মরে যেতে ইচ্ছে করছে। অল্প বয়সী মেয়েকে সেও বিয়ে করতে চাচ্ছিল না, কিন্তু বড়রা কথা শোনেনি, বরং জোর দিয়ে বলেছে, নরম মাটিতে মন মতন গরম দিয়ে যেমন সঠিক আকারের পাত্র বানানো যায়, তেমনি ছোট মেয়েকে বিয়ে করলে তাকেও মন মতন গড়ে তোলা যায়। পলকের সঙ্গে ওর চাচাতো বোন মিতু এসেছিল। পলকের শ্বশুর বাড়ির পাশে মিতুর বান্ধবী তুয়ার বাসা। ওর এখানে একা ভালো লাগছিল না, তাই সে তুয়ার বাসায় চলে গেছে। রনিত মিতুকে মেসেজ করে হসপিটালে আসতে বলল, তবে বাসার কাউকে এই ঘটনা জানাতে নিষেধ করলো। মিতু বোনের অবস্থার কথা শুনে কেঁদেছে। তুয়া মিতুকে কোনো রকম থামায়। তুয়া এত রাতে মিতুকে কিছুতেই একা ছাড়বে না, তাই দুজনে একসাথে যাবে বলে ঠিক করলো। দুজনে সতর্কতার সাথে রুম থেকে বের হলো। তুয়া ওর ভাই তুরাগের বাইকের চাবিটা নিল। দুজন বাইকে করে গেল, দ্রুত হসপিটালে পৌঁছাতে পারবে। তুয়া বাইক ড্রাইভ করতে পারে, সে শখের বসে তুরাগের থেকে ড্রাইভ করা শিখেছে। প্রত্যয় কেবল ওটি থেকে বের হলো। এক পেশেন্টের গুরুতর অবস্থার জন্য ওকে হসপিটালে আসতে হয়েছিল। বিগত 3.5 ঘন্টা পর সে ওটি থেকে বের হলো। নার্সকে দৌড়ে যেতে দেখে প্রত্যয় জিজ্ঞেস করলো, কি হয়েছে, এইভাবে দৌড়াচ্ছেন কেন?
নার্স প্রত্যয়কে পলকের কথা জানালো, এর সাথে এটাও বলল এখন একটা ডাক্তারও ফ্রি নেই। যারা আছেন তারা কেবলই ওটি থেকে বের হয়েছেন, ওনারা কেউ যেতে চাচ্ছেন না। প্রত্যয় আর কথা বাড়ালো না, সে কেবিনে গিয়ে দ্রুত ওটি ড্রেস খুলে নার্সের সাথে গেল। সব দায়িত্বে গা ছাড়া ভাব করতে নেই, আর ডাক্তারি পেশাতে তো নয়ই, কারণ ডাক্তারের গা ছাড়া ভাব মানে পেশেন্টের প্রাণ নাশ। প্রত্যয় দ্রুত ব্লাড বন্ধের ইনজেকশন পুশ করে পলকের শরীরে রক্ত দেওয়ার ব্যবস্থা করতে বলল। নার্স এসে রনিতকে বলল, আপনারা রক্ত জোগাড় করুন, পেশেন্টের রক্ত লাগবে। কথাটা শুনে রনিত আর শিফাত ছুটল ব্লাড ব্যাংকে। যাওয়ার আগে রনিত নার্সকে বলে গেল উনি যেন পলকের সাথেই থাকে। নার্স মুখ বেঁকিয়ে কেবিনে ঢুকলো। ওদের রক্ত জোগাড় করে আনতে আনতে পেশেন্ট রক্তশূন্যতায় মারা যেতে পারে, তাই প্রত্যয় নার্সকে বলল, দ্রুত পেশেন্টের শরীরে রক্ত দেওয়ার ব্যবস্থা করুন, ওর অবস্থা ভালো নয়। নার্স জানালো, পেশেন্টের বাসার কেউ নেই, আর রক্তের গ্রুপ কিভাবে জানবে? প্রত্যয় বলল। পেশেন্টের ব্লাড টেস্ট করে হসপিটাল থেকে আপাতত ব্লাডটা কালেক্ট করুন। নার্স প্রত্যয়ের কথা মতো তাই করলো। পলক নিস্তেজ হয়ে বেডে পড়ে আছে। ইনজেকশন পুশ করার পর ধীরে ধীরে পলকের রক্তক্ষরণ কমতে থাকলো। তখন তু আর মিতু হসপিটালে এসে পৌঁছালো। প্রত্যয় নার্সকে খেয়াল রাখতে বলে কেবিনে থেকে বের হলো। মিতু কাঁদতে কাঁদতে তখন কেবিনে ঢুকলো। তুয়া বাইকটা রেখে কেবিনের সামনে এসে দাঁড়ালো। প্রত্যয়কে কেবিন থেকে বের হতে দেখে তুয়া কড়াভাবে বলে উঠলো, এই আপনি লজ্জা করে না? আচ্ছা, লজ্জার কথা বাদ দিলাম, সাধারণ সেন্সটুকু কি আপনার নেই? প্রত্যয় মেয়েটার কথা শুনে দাঁড়িয়ে গেল। সে কি এমন করলো যে মেয়েটা তার সঙ্গে এভাবে কথা বলছে? এই মেয়েটাই বা কে? প্রত্যয়কে চুপ থাকতে দেখে তুয়া আরো রেগে গেল। সে পারছে না সামনে ছেলেটাকে তুলে আছাড় দিতে। রাগে ওর শরীরটা কিরমির করছে। এমন বেয়াদব ছেলের সাথে পলকের বিয়ে হয়েছে? পলকের বাবা কি আর ছেলে পায়নি? একথা ভাবলে তুয়ার রাগে মাথাটা ফেটে যাচ্ছে। প্রত্যয় তুয়ার দিকে তাকিয়ে একদম শান্ত কণ্ঠে বলল, আমি কি করেছি? আমার লজ্জা লাগবে কেন? প্রত্যয়ের কথা শুনে তুয়ার রাগটা কন্ট্রোলের বাইরে চলে গেল। এত জঘন্য কাজ করে সে আবার ওকেই জিজ্ঞাসা করছে সে কি করেছে। তুয়ার রেগে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে বলল, বাসর ঘরে বউকে এই অবস্থা করে সাধু সাজা হচ্ছে? আপনি চরম মাপের অসভ্য একজন মানুষ। প্রত্যয় তুয়ার কথা শুনে ভ্রু কুঁচকে নিল। বিয়ে বউ বাসর ঘর কোথা থেকে আসলো? প্রত্যয় বুঝতে পারলো মেয়েটা ওকে কারোর সাথে গুলিয়ে ফেলেছে। হয়তো ওকে পলকের হাজবেন্ড ভেবেছে। মেয়েটা রেগে দাঁতের সাথে দাঁত চেপে ওর সাথে কথা বলছে। রাগে ওর নাকটা ফুলে উঠেছে, ভ্রু দুটো কুঁচকে আছে। তুয়া পারছে না প্রত্যয়কে গিলে খেতে। প্রত্যয় তুয়ার দিকে তাকিয়ে মুচকি এসে বলল, আমি ডক্টর ওয়াসিক রায়হান প্রত্যয়। তুয়া রেগে বলল, তো আমি কি নাচবো? একটা বাচ্চা মেয়ে কিনা ওকে বকছে। ওর এই দিনও দেখতে হলো। প্রত্যয় আবারও বলল, আমি পেশেন্টের হাজবেন্ড নই, আপনি আমাকে ভুল বুঝছেন। তুয়া প্রত্যয়ের কথা শুনে জিহ্বাতে কামড় দিল। সে চিনতে ভুল করে ফেলেছে। মিতুকে বলেছে পলকের পর খুব সুদর্শন, এজন্য সে প্রত্যয়কে রনিত ভেবেছিল। তাছাড়া প্রত্যয় ডাক্তারের ড্রেস আপে ছিল না, যার জন্য সে বুঝতে পারেনি। তুয়া লজ্জিত কণ্ঠে বলল, দুঃখিত, আমাকে মাফ করবেন, টেনশনে মাথা ঠিক ছিল না। ইটস ওকে। বলে প্রত্যয় মুচকি এসে চলে গেল। একটু পরে রনিত আর সিফাত রক্ত নিয়ে হসপিটালে আসলো। তুয়া রাগে রনিতের মুখের দিকে তাকালো না। লোকটার উপর ওর খুব রাগ হচ্ছে। মিতু কেবিনের বাইরের চেয়ারে বসে আছে। পলকের শরীরে রক্ত দেওয়া হচ্ছে। রনিত শুকনো মুখে পলকের কেবিনে ঢুকলো। পলক চোখ বন্ধ করে শুয়েছিল। রনিত আলতো করে পলকের হাতটা ওর মুঠোয় পড়ে বলল, দুঃখিত, আমাকে মাফ করো। পলক ফুপিয়ে কেঁদে উঠল। রনিতের চোখেও পানি। রনিত সত্যিই খুব অনুতপ্ত। স্বামীর চোখে পানি দেখে পলকের মনটা গলে গেল। অল্প বয়সী আবেগী মনে অভিমান রাগ ধরে রাখতে পারল না। রনিত পলকের কপালে আদর দিয়ে বলল, ঘুমাও, আমি এখানেই আছি। পলক রনিতের কথা মতো চোখ বন্ধ করে নিল। ওরা চারজন সারা রাত হসপিটালে ছিল। সকালবেলা রনিত আর পলককে ওদের বাসার কেউ খুঁজে পাচ্ছে না। রনিতের বাসায় এটা নিয়ে কানাঘুষা চলছে। রনিতের আব্বু রনিতকে ফোন দিয়ে জিজ্ঞেস করলেন, তোমরা কোথায়?
বাবা, আমরা কক্সবাজারে এসেছে, 1 সপ্তাহ পরে বাসায় ফিরবো। সিফাত হুট করেই কক্সবাজারে আসার টিকিট উপহার দিল, এজন্য তোমাদের জানাতে পারিনি। বাসা ভর্তি মেহমান উপস্থিত, আর ছেলের এমন কাজে ওর বাবা রেগে গেলেন। উনি রনিতকে গালাগাল করে ফোন রাখলেন। রনিত ফোন রেখে মাথা নিচু করে বসে রইল। রনিতকে এই বুদ্ধিটা তুয়া দিয়েছে, যাতে ওরা কারো কাছে হাসির পাত্র না হয়। ভুল যখন হয়েই গেছে, তখন সেটা শুধরে নিতে হবে। তুয়া প্রথমে রনিতের উপর রেগে থাকলেও পলকের প্রতি ওর যত্নশীলতা দেখে তুয়ার মনটা নরম হয়েছে। এজন্য সে নিজে থেকে রনিতকে এই বুদ্ধিটা দিয়েছে। সকালে তুয়ার মিতু বাসায় ফিরল। এত সকালে তুয়া বাইক নিয়ে ফিরতে দেখে ওর আম্মু জিজ্ঞেস করলেন, এত সকালে তারা কোথায় গিয়েছিলি? তুয়া হেসে বলল, আম্মু, মিতুকে নিয়ে সকালে বাতাস খেতে গিয়েছিলাম। বাতাস খেয়ে পেট ভরবে নাকি খাবার খাবি? দ্রুত খেতে দাও, আমার খুব খিদা লেগেছে। কথাটা বলে তুয়া মিতুকে নিয়ে খেতে বসলো। তুরাগও এসে ওর পাশের চেয়ারে বসলো। এর মধ্যেই তুয়া তুরাগের ঝগড়া লেগে গেল। তুরাগ তুয়ার ভাগের ডিম ভাজা খেয়ে নিচ্ছে, মিতু বসে ওদের মারামারি দেখছে। তুরাগ তুয়ার দিকে তাকিয়ে দাঁত বের করে হাসছে। তুয়া উঠে এক মগ পানি নিয়ে তুরাগকে দৌড়ানি দিল। তুরাগ ফ্ল্যাটের দরজা খুলে সিঁড়ি বেয়ে নামতে নামতে হঠাৎ বসে পড়লো। ততক্ষণে তুয়া পানি ছুড়ে দিয়েছে। তখন প্রত্যয় সিঁড়ি বেয়ে উপরে উঠছিল। ব্যাস, একদম পানি গিয়ে পড়লো প্রত্যয়ের বুকে। এমন ঘটনায় তুয়া আর তুরাগ দুজনেই হতভম্ব। প্রত্যয় নিজেও হতবাক হয়ে গেছে। তুয়া ভয়ে ভয়ে একবার প্রত্যয়ের দিকে তাকালো, তারপর তুরাগের দিকে তাকিয়ে দৌড়ে বাসায় ঢুকে গেল। তুরাগ প্রত্যয়কে বলল, সরি, আমি বুঝতে পারিনি তুমি আমার উপর উঠেছিলে। প্লিজ কিছু মনে করো না। প্রত্যয় তুরাগের ছোট হবে, এজন্য তুরাগ ওকে তুমি করেই বলল। প্রত্যয় মুচকি হেসে বলল, ব্যাপার না, আমি কিছু মনে করিনি। তুরাগ প্রত্যয়ের সাথে কথা বলে জানতে পারলো প্রত্যয় ওদের ফ্ল্যাটের সামনে ফ্ল্যাটে উঠেছে। প্রত্যয়ের ফ্ল্যাটের দরজা আর তুয়াদের দরজা একেবারে সামনাসামনি। তুরাগ প্রত্যয়কে ওর পরিচয় জানাতে বলল, আমি তুরাগ ইমতিয়াজ। আমি ওয়াসিক রায়হান প্রত্যয়। জব নাকি পড়াশোনা? আমি কার্ডিওলজিস্ট। হার্টের ডাক্তার? বাহ, তা এসব আমাদের বাসায়। অন্য একদিন যাব। আচ্ছা। দুজনে টুকটাক কথা বলে যে যার বাসায় চলে গেল। এটা প্রত্যয় নিজস্ব ফ্ল্যাট, ওরা কেউ এখানে থাকতো না। ওর বাবা মা রাজশাহীতে থাকেন। প্রত্যয় নিজেদের হসপিটালে কার্ডিওলজিস্ট হিসাবে নিযুক্ত আছে। ওর ডাক্তারি পেশার জন্য এই ফ্ল্যাটে 3 দিন হলো উঠেছে। সে এখানে একা থাকে, সারাদিন হসপিটালে থাকে, বিধায় ওকে তেমন কেউ চেনে না। তুয়াকে দেখে প্রত্যয় বাসায় ঢুকে মনে মনে বলল, এই মেয়েটা এখানে কেন? ভাইয়া, আজকে কি রান্না করছো? কথাটা বলে প্রিয়ম চেয়ার টেনে বসে পড়ল। একে একে সব খাবারের ঢাকনা খুলে দেখলো। খাবারের আইটেম দেখে প্রিয়মের মুখে হাসি ফুটলো। ওর পছন্দের সর্ষে ইলিশ রান্না হয়েছে। প্রিয়ম প্লেট নিয়ে ঝটপট করে খেতে বসে গেল। ইলিশ মাছ ওর খুব পছন্দ, আর সর্ষে ইলিশ হলে তো কোনো কথাই নেই। সে মাছের বড় বড় 2টো পিস প্লেটে নিয়ে টিপটি করে খাচ্ছে। প্রিয়ম আজকে ওর বড় ভাইয়ের বাসায় এসেছে। সে ওর বাবা মায়ের সঙ্গে রাজশাহীতে থাকতো, তবে এখন থেকে সে এখানে থাকবে। প্রিয়ম একজন গায়ক, ওর শখ বিখ্যাত একজন গায়ক হওয়া। সে নিজের লক্ষ্য পূরণের চেষ্টায় আছে। প্রিয়ম মুখের খাবারটুকু গিলে ওর ভাইকে ডেকে বলল, ভাইয়া তুমি খাবে না? প্রিয়মের বড় ভাই প্রত্যয় ফোনে কথা বলতে বলতে এসে প্রিয়মের পাশে বসলো। প্রিয়ম পানি খেয়ে ভাইয়ের দিকে তাকালো। প্রত্যয় কথা বলা অবস্থায় প্রিয়মের প্লেটে ভাত আর মাছ তুলে দিল। প্রিয়ম প্রত্যয়কে নিষেধ করছেন না দিতে। প্রত্যয় প্রিয়মের কথা শুনলো না, বরং সে খেতে ইশারা করলো। আজকে প্রত্যয় 2টা অপারেশন করতে হবে, সকাল 6টাতে একটা আর আরেকটা রাত 10টাতে। এসব নিয়ে সে ফোনে কথা বলছিল, আর বাকি সময়টুকু অন্য সব পেশেন্টকে দেখবে। প্রত্যয় কথা বলে কল কেটে প্রিয়মকে বলল, ফ্রিজ থেকে দইটা বের করে রেখেছি, ঠান্ডাটা কমলে তারপর খাবে। প্রিয়ম খেয়ে উঠে নিজের এঁটো প্লেট আর হাত ধুয়ে নিল। নিজের এঁটো প্লেট ধোয়ার অভ্যাসটা সে প্রত্যয় থেকে শিখেছে। প্রিয়ম আবার গিয়ে ভাইয়ের পাশে বসলো। প্রত্যয় প্রিয়মকে বলল, বাসায় থাকবে নাকি এখন বের হবে? এখন আর বের হবো না,
শরীরটা ক্লান্ত লাগছে, এখন ঘুমাবো। আচ্ছা, বিকেল দুজন লোক আসবে, ওনারা আসলে দরজাটা খুলে দিও। কিসের লোক? রান্নার রুম পরিষ্কার করার জন্য। আমি তো সময় পাবো না। ওনাদের আসতে হবে না, আমি আছি, সব ম্যানেজ করে নেব। প্রত্যয় প্রিয়মকে নিষেধ করলো, কিন্তু প্রিয়ম কোনো কথা শুনলো না। তাই প্রত্যয় লোক দুটোকে আসতে নিষেধ করে দিল। প্রিয়ম দই নিয়ে খেতে ব্যস্ত হয়ে গেল। প্রত্যয় খেয়ে রেডি হয়ে প্রিয়মকে বলে হসপিটালে চলে গেল। প্রিয়ম বাসায় এখন একা আছে। সে সোফাতে শুয়ে কিছুক্ষণ টিভি দেখলো, তারপর উঠে গিটার নিয়ে বারান্দায় চলে গেল। প্রত্যয়ের বেলকনিতে একটা ময়না পাখি খাঁচাতে ঝুলানো আছে। প্রত্যয় ময়না পাখির নাম দিয়েছে কলি। প্রত্যয় কলিকে ছোট ছোট কয়েকটা শব্দ শিখিয়েছে, যেমন আল্লাহ, বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ভালো আছো, দাঁড়াও, কই যাচ্ছ, সুন্দর দুষ্টু। কলি এই শব্দগুলো বলতে শিখে গেছে, কিন্তু সালামটা ঠিক মতো দিতে পারে না। বড় শব্দ এগুলো এজন্য। তবে প্রত্যয় যখন সুন্দর করে স্পষ্টভাবে কলির সামনে আসসালামু আলাইকুম বলে, তখন প্রত্যয়কে দেখে কলিও স্পষ্টভাবে বলার চেষ্টা করে। কলি প্রিয়মকে দেখে সবগুলো বলি পরপর আওড়াতে লাগলো। প্রিয়ম কলির দিকে তাকিয়ে বলল, পাগল করে দিবে নাকি? কলি এই কথা শুনে সেও বারবার বলতে থাকলো, পাগল করে দিবি নাকি? প্রিয়ম বিরক্ত হয়ে কলির দিকে তাকিয়ে গিটারের সুর তুললো। তখন কলি চুপ হয়ে গেল। পলক 2 দিন হসপিটালে থেকে পলক এখন সুস্থ আছে। রনিত পলককে কক্সবাজারে বেড়াতে নিয়ে গেল। দুজন কিছুদিন আলাদাভাবে সময় কাটাবে ভেবে। বিশেষ করে রনিত পলককে বোঝাতে চায় সে খারাপ স্বামী নয়। পলকের মনে ওর প্রতি ভুল ধারণাগুলো সে দূর করতে চায়। রনিত যে খারাপ ছেলে তা কিন্তু নয়, সেও বুদ্ধিমান একজন ছেলে। একটা ভুলের জন্য তাকে দোষারোপ করা উচিত হবে না। আর দোষারোপ যদি করতেই হয়, তাহলে প্রথমে সমাজ, ওদের বাবা মা, কাজী, এই কয়েকটা ধাপ পেরিয়ে দোষটা রনিতের কাছে আসবে। রনিত তো একা দোষী নয়, ওর আগে পিছে আরো দোষী আছে। আমাদের সৃষ্টিকর্তা প্রতিটা মানুষকে শারীরিক চাহিদা দিয়ে তৈরি করেছেন। সৃষ্টির শুরু থেকে এই ধারা চলে আসছে। যদি শারীরিক চাহিদা বলে কিছু না থাকতো, তাহলে বংশের বিস্তার হতো না, পৃথিবীটাও অনেক আগে রসাতলে চলে যেত। শারীরিক চাহিদা সৃষ্টিকর্তা প্রদত্ত দেওয়া, এটাকে অমান্য করা, হাসাহাসি করা, বাজে মন্তব্য করা উচিত না। সৃষ্টিকর্তা মানুষের শারীরিক চাহিদা পূরণের বৈধতাও দিয়েছেন। সেক্ষেত্রে রনিতও তো মানুষ, ওর তো কিছু চাহিদা আছে। সে তো ওর বিয়ের করা বউয়ের কাছে গেছে। হ্যাঁ, সে একটু সময় নিয়ে আরো সচেতন হতে পারত। তবে যাই হোক, সে এখন অনুতপ্ত। তুয়ার মিতু দুজনের ছাদে বসে আছে। তুয়ার আম্মু একটু দূরে প্রতিবেশীর সঙ্গে গল্প করছে। তুয়া বাদাম খাচ্ছে আর খোসাগুলো মিতুর দিকে ছুঁড়ে মারছে। মিতু রেগে তুয়ার দিকে কটমট করে তাকাচ্ছে। তখন তুয়া খিলখিল করে হেসে আরো বেশি করে খোসা ছুঁড়ে দিচ্ছে। প্রিয়ম এখানে নতুন এসেছে, সে এখানকার কিছু চেনে না। আশপাশটা ঘুরে দেখার জন্য সে রেডি হয়ে বের হলো। কয়েক ধাপ এগোতেই ওর মাথার উপর পানি জাতীয় কিছু একটা পড়লো। প্রিয়ম ওর শার্টের দিকে তাকিয়ে হতভম্ব হয়ে গেল। ওর শার্টে কেউ কাদা মাটি ছুঁড়ে মেরেছে। প্রিয়ম উপরের দিকে তাকিয়ে কাউকে দেখতে পেল না, তাই বিরক্ত হয়ে আবার রুমে ফিরে এলো। মিতু আর তুয়া ছাদে বসে হেসে গড়াগড়ি খাচ্ছে। তুয়া ইচ্ছে করেই কাদা ফেলেছে, কারণ মিতু বলেছে, ওই সাদা শার্ট পরা ছেলেটার গায়ে কাদা মারতে পারলে আমার সব বাদাম তোকে দেব। এজন্য তো প্রিয়মের গায়ে কাদা ছুঁড়ে মারলো। মিতু ভেবেছিল তুয়া করবে না, কিন্তু সে কাজটা সম্পূর্ণ করে ওর বাদামগুলো নিয়ে নিল। প্রিয়ম আজ আর বের হলো না। সে শর্ট বদলে একেবারে শাওয়ার নিয়ে নিল, কারণ ওর ধুলাবালিতে অ্যালার্জি বেড়ে যায়। প্রত্যয় পেশেন্ট দেখে কেবল বাসায় ফিরলো। ওরা দোতলায় থাকে, এজন্য লিফটের জন্য অপেক্ষা না করে সে সিঁড়ি বেয়ে উপরে উঠলো। প্রত্যয় কলিং বেল চাপ দিয়ে পেছনে ঘুরতে যাবে, তখন একটা বাচ্চা মেয়ে এসে ওর হাত ধরে বলল, কানা চুপ থাকো। প্রত্যয় বাচ্চাটার দিকে তাকিয়ে মুচকি হাসলো। প্রত্যয়কে হাসতে দেখে সেও হাসলো। প্রত্যয় হাঁটু গেড়ে বসে বলল, রাজকন্যা, তোমার নাম কি? আমি নাচকন্যা ইচ্ছে। ও আচ্ছা, তোমার নাম ইচ্ছে, খুব সুন্দর নাম। তুমি কি খাবে বললে? কানা চুপ থাকো। প্রিয়ম এসে দরজা খুলে দেখে প্রত্যয় কারো সঙ্গে কথা বলছে। প্রিয়ম এগিয়ে এসে দেখে দুপাশে ঝুঁটি করা একটা বাচ্চা মেয়ে দাঁড়িয়ে আছে। প্রত্যয় হেসে মেয়েটাকে কোলে নিয়ে বাসায় ঢুকলো। রান্নাঘরে গিয়ে পুরো চানাচুরের প্যাকেট মেয়েটিকে দিয়ে সোফায় বসিয়ে দিল।
প্রিয়ম ইচ্ছেকে কোলে নিতে গেল, কিন্তু ওর কোলে এলো না। প্রিয়ম বেশ কয়েকবার চেষ্টা করেও ব্যর্থ হয়ে বিড়বিড় করে বলল। মেয়ে মানেই প্যারা। ইচ্ছে কথাটা শুনে খাওয়া থামিয়ে প্রিয়মের দিকে তাকালো। প্রত্যয় ফ্রেশ হতে গেছে। প্রিয়ম বসে একমনে টিভির চ্যানেল বদলাচ্ছে। ইচ্ছে উঠে সোফার উপর দাঁড়িয়ে প্রিয়মের চুল শক্ত করে টেনে ধরে চিৎকার করে বলল, তুমি পেলা, তুমি মেলা খেলা পেলা। প্রিয়ম ওর চুল ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু ইচ্ছে আরো শক্ত করে ধরছে। প্রিয়ম প্রত্যয়কে জোরে জোরে ডেকে উঠল। প্রত্যয় ওদের চিৎকার শুনে দ্রুত পায়ে এসে ইচ্ছেকে কোলে তুলে নিল। প্রিয়ম মাথায় হাত বুলাতে বুলাতে বলল, ভাইয়া এই বিছুটাকে কোথায় পেলে? উফ, আমার চুলের জান শেষ। ইচ্ছে প্রত্যয়ের কোল থেকে নেমে আবার প্রিয়মের কাছে যাচ্ছিল। তখন তুরাগ এসে দরজা নক করে। প্রত্যয় ইচ্ছেকে কোলে নিয়ে দরজা খুলে দেয়। তুরাগ ইচ্ছেকে দেখে প্রাণ ফিরে পায়। প্রত্যয় তুরাগের সাথে কুশল বিনিময় করে তুরাগের সাথে প্রিয়মের পরিচয় করিয়ে দেয়। প্রিয়ম সালাম দিয়ে তুরাগের সাথে কথা বলে। তুরাগকে দেখে ইচ্ছে ফুপিয়ে কেঁদে বলল, গান আমাতে পেলা বলেছে। তুরাগ রেগে যাওয়ার ভান করে বলল, কার এত সাহস আমার জান পাখিকে প্যারা বলেছে, আর তাকে এখনই আমি চিনি খাইয়ে মেরে ফেলবো। তুরাগের কথা শুনে প্রত্যয় প্রিয়ম দুজনে হেসে দিল। ইচ্ছে আঙুল দিয়ে ইশারা করে প্রিয়মকে দেখিয়ে দিল। প্রিয়ম হতবাক হয়ে তাকিয়ে আছে। এতটুকু বাচ্চা মেয়ে এত পাকা। তুরাগ প্রিয়মকে বুকে ইচ্ছেকে কোলে নিল। প্রত্যয় হেসে ইচ্ছেকে বলল, মেয়ে মানেই প্যারা। আবার এসো কেমন? ইচ্ছে মিষ্টি হেসে বলল, কানাচুর দিবে? প্রত্যয় চানাচুরের প্যাকেট ইচ্ছেকে দিয়ে বলল। দিব তো। ইচ্ছে প্যাকেটটা হাতে নিয়ে বলল, আচ্ছা তাহলে আসবো। তুরাগ হেসে ইচ্ছেকে নিয়ে চলে গেল। ইচ্ছেরা নিচতলায় ভাড়া থাকে। সে তুরাগদের বাসায় বেশি থাকে। তার পছন্দের খাবার চানাচুর। যে ওকে চানাচুর দেয় সে তার কাছে চলে যায়। ওর চানাচুর এতটাই পছন্দ যে ওকে চানাচুর খোর ডাকলেও ভুল হবে না। সন্ধ্যার পরে প্রত্যয় আর প্রিয়ম দুই ভাই হাঁটতে বের হলো। প্রত্যয় আজকে পেশেন্ট কম ছিল, এজন্য বাসায় চলে এসেছিল। ওরা দুই ভাই হাঁটতে হাঁটতে বেশ কিছু দূর অবধি গেল। তখন প্রত্যয়ের হসপিটাল থেকে কল আসলো। ওকে এখন যেতে হবে, তাই প্রিয়মকে বলল। প্রিয়ম, আমি হসপিটাল যাচ্ছি, তুমি সাবধানে ফিরে যেও। প্রিয়ম বলল, তুমি সাবধানে যেও। প্রত্যয় আচ্ছা বলে চলে গেল। প্রিয়ম একা একা কিছুক্ষণ হাঁটাহাঁটি করে বাসায় ফিরল। আর সিঁড়ি বেয়ে উঠতে গিয়ে তুয়ার সঙ্গে ধাক্কা খেলো। তুয়া তখন ঝড়ের গতিতে সিঁড়ি দিয়ে নামছিল। ফলস্বরূপ তুয়ার হাতে থাকা ডিম দুটো প্রিয়মের বুকে লেগে ফেটে গেল। প্রিয়ম তুয়াকে দাঁড়াতে বলে দ্রুত রুমে ঢুকে দুটো ডিম এনে তুয়ার মাথায় ফাটিয়ে বলল, এবার ঠিক আছে। বাহ, আপনাকে তো দারুণ লাগছে। প্রিয়ম তুয়ার মাথায় ডিম ফাটিয়ে দাঁড়িয়ে থাকলো। তুয়ার দাঁতে দাঁত চেপে চুপ করে আছে। প্রিয়ম বলল, এটাকে বলে টিট ফর ট্যাট। তুয়ার ইচ্ছে করছে ছেলেটাকে রামধুলাই দিতে। কত বড়। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।